শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। আমরা নিবিড় বনপথে হাঁটছি, ক্রমে পাথরের আধিক্য পথের উপর এত বেশি, মনে হলো যে আমরা এত পাথরের চাঙড় পেরিয়ে আদৌ এগোতে পারবো না। যাই হোক, লাঠি ঠুকে ঠুকে কতকটা এগিয়ে গিয়ে হাঁপিয়ে পড়লাম। দেখলাম একদল বুনো শুয়োর পাহাড় থেকে নেমে এসে ঘোঁত ঘোঁত করতে করতে আমাদের পাশ দিয়ে চলে গেল। বড় বড় পাথরের মাঝখানে কাঁটা গাছ। সাধ্যমতো দ্রুত হাঁটতে চেষ্টা করছি। এবড়ো খেবড়ো পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়েই আমাদেরকে হাঁটতে হচ্ছে। কারও মুখে শব্দ নেই। নীরবে সবাই রেবা মন্ত্র জপ করতে করতে হাঁটতে লাগলাম। চলার পথ নানা রকমের ঘন গাছপালায় ঢেকে আছে বলে কখনো ঝাপসা অন্ধকারে ঢেকে যাচ্ছে, কখনো বা সূর্যের আলো পড়ায় যেন যেখানে গাছপালার তত ভিড় নেই সেখানে রৌদ্রালোকিত হয়ে উঠেছে। এক জায়গায় দেখলাম অজস্র হনুমান গাছের ডালে লাফাচ্ছে এবং অজস্র সুন্দর সুন্দর পাখির কলতানে সমস্ত বনভূমি মুখর হয়ে যাচ্ছে। ছোট বড় পাথরের চাঙড়গুলো নানা লতাগুল্মে ঢেকে গেছে। ভিজে ভিজে শ্যাওলা ধরা চাঙড়গুলো বড় পিছিল হয়ে গেছে। এখন গাছের পত্রান্তরাল হতেই অনুমান করতে পারছি রোদ খুব চনমনে হয়ে উঠেছে। এই বনে কেঁদগাছই বেশি। আবলুস, পিপল, সেগুন, বেল, সাজা ও শালাই গাছেরও অভাব নাই। বড় বড় গাছে বুনো মোটা মোটা লতা জড়িয়ে উঠেছে এবং তাতে অজস্র বুনো ফুল ফুটে আছে। এই পথের গম্ভীর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। প্রায় আরও 2 মাইল হাঁটার পর মা নর্মদাকে স্পষ্ট দেখতে পেলাম। আমরা তাঁর কিনারায় এসে গেছি। সাতপুরা পর্বতের যতটুকু চোখে পড়ছে সব দিকেই ঘন বনে ঢাকা। তটরেখা ধরেই হাঁটছিলাম, কিন্তু বেলা 11:30 নাগাদ আমরা এমন জায়গায় এসে পৌঁছলুম যে আর তট ধরে এগোনো অসম্ভব। তাই আবার আমাদেরকে ডান দিকে ঘন বনের মধ্যে ঢুকতে হলো। বনে ঢুকে ক্রমে এমন একটা উঁচু জায়গায় উঠে এলাম যে আমরা আমাদের সামনে সাপের মতো আঁকা বাঁকা সমস্ত পথটাই দেখতে পাচ্ছি। কখনো শৈলগাত্র বেয়ে, কখনো সংকীর্ণ উপত্যকায় নেমে, আবার কখনো দূর দিক চক্রবালে অদৃশ্য হয়ে পথটা বরাবর চলেছে আগে আগে। বাম দিকে কিছুটা দূরে নর্মদাকে দেখতে পাচ্ছি। ডান দিকে প্রায় 1/2 মাইলটা লম্বা বন্য বাঁশের বন, শালবন। বাঁশবনের ধার দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা কুলুকুলু শব্দে। প্রতি মুহূর্তেই আশা করছি এই বুঝি কোনো হিংস্র জন্তু ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। একটা বাঁক ঘুরতেই দেখি হঠাৎ কোনো শান্ত তপবনে এসে পৌঁছেছি। ঝোপ ঝাড় কাঁটা গুল্ম কিছুই চোখে পড়ছে না। বড় বড় গাছের তলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে নর্মদার ধার ঘেঁষে এক শিব মন্দির, একটু দূরে আর একটা। ওমা, তারপরেও দেখছি প্রায় 1/2 মাইল দূরে পাহাড়ের উপর আরও একটা। বিন্ধ্য পর্বতের মতো সাতপুরাতেও দেখছি সবই শিবময়। কতকাল আগে কারা যে এইসব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা কার জানা নেই। বড় বড় পাথর ডিঙিয়ে মন্দিরের পিছনে গিয়ে মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। সামনে গিয়ে দেখি দৃঢ় বলিষ্ঠ 6 জন লোক। তাদের কাঁধে বড় বড় টাঙি, বর্ষা এবং লম্বা লম্বা তীর ধনুক। আবলুস কাঠের মতো গায়ের রং। তাদের মধ্যে একজনই বোধহয় অল্প অল্প হিন্দি জানে। সেই জিজ্ঞাসা করল, आप लोग परिक्रमा कर रहा हुई? हम लोग निवास करता हो ब्राह्मण गांव में, जाएंगे काठूरा, उधर शादी बाड़ी है।
कठोरा में बखेर नदी का साथ नर्मदा जी का संगम हुआ। हिंदी जाना लोकटी बोल, हम लोग भील है। दक्षिण तटे ताদের দ্বৈতাকৃতি শরীর দেখে আমরা মনে ভয় পেলাম, কারণ এর আগে উত্তর তটে ভিলদের সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছে। যাই হোক, তারাই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলল। বেলা তখন বড়জোর 3টা সাড়ে 3টা হবে, কিন্তু পথ অন্ধকারে ছেয়ে গেছে। দূরে একটি গ্রাম দেখা গেল। ধীরে ধীরে মহল্লাটি অতিক্রম করে আমরা একটা পরিষ্কার রাস্তা পেলাম। রাস্তাটি পাথর, বালি ও মাটি দিয়ে বাঁধানো। রাস্তার দুধারেই ভুট্টা ক্ষেত। কিছু দূরে দূরে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে। চারদিক রৌদ্র ঝলমল করছে। একটা বাঁক ঘুরেই আমরা আর একটা পার্বত্য পথ পেলাম। উঁচু পার্বত্য পথ। বন ক্রমশ গভীর হচ্ছে বলে মনে হলো। মা পাহাড় পর্বত ভেদ করে কখনো সোজা, কখনো বা আঁকা বাঁকা পথে ছুটে চলেছেন। আমাদের সঙ্গী ছেলেটি বলল, उस पर देखिए नर्मदा जी के उत्तर तट पर नर्मदा जी से दूर घोर जंगल दिखाई देता है। वो है इतिहास प्रसिद्ध स्थान मांडवगढ़। एर प्राचीन नाम मांडव दुर्ग, बर्तमाने नाम मांडू। আমি আমার সঙ্গী সাধুদের ও রঞ্জনকে জানালাম, ওই গভীর জঙ্গলে ঢাকা মান্ডবগড় কেল্লায় এখনও অনেক প্রাচীন মহল বর্তমান। ওই স্থানের রেবাকুণ্ডে মা নর্মদার কৃপাপ্রাপ্ত শ্রীমৎ চৈতন্য ভারতীজি তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। আমি উত্তর তট পরিক্রমাকালে ওই স্থান দর্শন করে এসেছি। সঙ্গী লোকটি আমাকে থামিয়ে দিয়ে খড়িবলি হিন্দিতে যা বলল তা হলো, 40 মাইল পরিধি বিশিষ্ট এই কেল্লা তো কেল্লারই মতো। বিশাল বিশাল নিরেট পাথরের তৈরি মহলের পর মহল। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে হিন্দু রাজা ভুজের হাতে গোড়াপত্তন হয় এই দুর্গের। পরমা রাজাদের রাজধানী ছিল এই মান্ডবগড়। রানী ভানুমতি এই কেল্লায় রাজত্ব করতেন। তিনি ছিলেন রাজপুত নারী, নর্মদার একনিষ্ঠ ভক্ত। কিন্তু নর্মদা ছিলেন কেল্লা থেকে বহু দূরে। তাই নিত্য নর্মদা দর্শনের জন্য 1227 ফুট উঁচু এক মহল তৈরি করে তার ওপর থেকে নিত্য মাকে দর্শন করতেন। পরে ভানুমতির তপস্যায় তুষ্ট হয়ে ওইখানে এক কুণ্ডের মধ্যে নর্মদা আবির্ভূত হয়েছিলেন। সার্থক তপস্যা রানী ভানুমতির। পরে রানী ভানুমতি রাজ্যপাট ত্যাগ করে এই কুণ্ডের ধারে নর্মদা দর্শন করেই সময় কাটাতেন। পরে পরে ঘড়ি ও খিলজি রাজারা এই দুর্গ দখল করে। এই দুর্গের এক ধারে ছিল সেনানিবাস ও অস্ত্রাগার। কেউ কেউ বলেন 1227 ফুট উঁচু ওই মহল শত্রু পর্যবেক্ষণের জন্য নির্মিত হয়েছিল। পরিক্রমাবাসী সাধুদের এই রেবাকুণ্ড দর্শন ও স্পর্শন অবশ্যই কর্তব্য। এর প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। সূর্যাস্ত ও চন্দ্রোদ্ভাসিত রাত্রে এই কেল্লা এক মধুময় রূপ পরিগ্রহ করে। যেহেতু এই কেল্লার চতুর্দিক পাহাড়ে ঘেরা, বর্ষায় এই কেল্লাকে ঘিরে যখন পাহাড়ি নদীর স্রোত বয়ে যায়, তখন এই কেল্লা রূপসী রূপ পরিগ্রহ করে। সেখান থেকে কিছু দূরে ঘন জঙ্গলের মধ্যে 4টি পাথরের গম্বুজ দেখে বলল, ওটাই ছিল রানীর প্রকৃত কেল্লা। এখন এই কেল্লার কাছাকাছি যাওয়ার সাধ্য কারও নেই, কারণ একই তো ঘনঘোর জঙ্গল, তার উপর বাঘ, ভাল্লুক, চিতা, নেকড়ে, শঙ্খচূড়, ময়াল ও পাইথনের আড্ডা। যাই হোক, স্থানটি মনোরম, ভয়প্রদও বটে। চারদিকে অঞ্জন, শালাই, ধাওয়া, আমলকি ও রুদ্রাক্ষের গাছ। তাদের ফাঁকে ফাঁকে ধূসর বর্ণের মেহরিন, ধাওয়া ও সেমর গাছ যেন প্ল্যান করে লাগানো হয়েছে কুণ্ডকে মাঝখানে রেখে সারি সারি গোলাকৃতি করে। সব গাছের মাথা ছাড়িয়ে উঠেছে বিরাট বিরাট ইমলি তথা তেঁতুল গাছ।
এই ইমলি দেখতে কাঁঠালের মতো, ওর ভেতরের শাঁস বের করে নিয়ে সন্ন্যাসীরা জলপাত্র কমণ্ডলু প্রস্তুত করেন। এখানকার ইমলি ভারত প্রসিদ্ধ। এই রেওয়াকুণ্ড ছাড়াও মান্ডবগড়ে রামচন্দ্রজির একটি প্রাচীন মন্দির আছে। রামচন্দ্রজির মূর্তিটি ভারী সুন্দর ও জীবন্ত। এই মন্দিরের পাশেই যমরাজের সঙ্গে আলা উদাল বা আন্থা উদালের লড়াই হয়েছিল। তার চিহ্নস্বরূপ আলার হাতের শাঁখ মন্দিরের পাশেই মাটির মধ্যে প্রোথিত আছে, যা আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। মান্ডবগড়ে মোগল সম্রাট আকবর তার হিন্দু স্ত্রীর জন্য 1575 খ্রিস্টাব্দে নীলকণ্ঠেশ্বর শিবের মন্দির স্থাপন করেন। প্রায় 1.5 ফুট দীর্ঘ, বর্ণ ঘন নীলাভ, দেখতে বড়ই সুন্দর। লোকটি आरु জানালো, धारा नगरी से मांडवगढ़ तक पक्की सड़क है। धार से उनस्थान 22 मील है। पश्चिम रेलवे के महू स्टेशन से धार 34 मील है। महू स्टेशन व धारा नगरी से मांडवगढ़ के लिए मोटर मिलती है। হরানন্দজি বললেন, নর্মদা তটে প্রাচীন ভারতবর্ষের কত যে মহিমা, প্রাচীন সভ্যতার কত যে ইতিহাস ছড়িয়েছে তার শেষ নেই। আমরা সাধুবর্গ মহা তপস্যার অঙ্গ হিসেবে পরিক্রমা করেই ক্ষান্ত। নর্মদার কৃপায় সিদ্ধিলাভ করতে পারলে কৃতার্থ বোধ করব। আমরা সেই পার্বত্য জঙ্গলে যত দ্রুত হাঁটা যায় প্রাণপণে সেই দ্রুততালেই হাঁটছি। সশস্ত্র সাথী আমাদের মাঝখানে রেখে হেঁটে চলেছে। মহারণ্যের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। বাঁদিকে মোড় ঘুরে একটি পথের ক্ষীণ রেখা দেখিয়ে বলল, পরিক্রমাবাসীরা এই পথে হাঁটে, আমাদেরকে গায়ে ফিরতে হবে, তাই ঢালুর দিকে পথটা ধরলাম। এই পথেও পরিক্রমাবাসীরা যান, কারণ তাঁরা গোড় আর ভিলদের বস্তিতে গিয়ে মাধুকরী সংগ্রহ করেন। অন্ধকারে বাম ডান কোনো দিকেরই পথ দেখতে পাচ্ছি না। হিংস্র জন্তুর ভয়ে বুকের ভিতরটা গুড়গুড় করছে, কিন্তু এরা নির্ভয়ে এগিয়ে চলল। ভয় এদেরকে কম্পিত করে না। সামনে বাঘ পড়লেও তারা তীর বা টাঙির ঘায়ে তাকে কাবু করে এগিয়ে যাবে। তাদের জীবনই এইরকম। মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত পাঞ্জা কষে এইসব মহারণ্যে পর্বতচারী মানুষগুলি বেঁচে আছে। কোনো মতে বেঁচে থাকা নয়, এইভাবে থেকেই তারা চাষবাস করে, খেতে কাজ করে, সংসার প্রতিপালন করে, ধর্মকর্মও করে থাকে। অনেকক্ষণ পরে মহারণ্যের ভিতর দিকে পর্বতের সানু দেশে এসে পৌঁছলাম। সূর্য পাটে বসেছেন। সামনে দূরে সমতল ভূমিতে মানুষের বস্তির আভাস। পিছন দিকে পর্বত চূড়ার দিকে তাকাতেই মুগ্ধ হয়ে গেলাম। অস্তমান সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। লোকটি उत्तर पश्चिम दिखे आंगुल देखिए बोल, सामने में जो गांव पड़ेगा वही हमारा कटोरा मोहल्ला। इस मोहल्ला से उत्तर तट का धर्मपुरी द्वीप दिखाई देता है। इस द्वीप में कालेश्वर भैरव जी का मंदिर बहुत प्रसिद्ध है। वहाँ नागेश्वर तथा विष्णु भगवान की 5 विशाल मूर्तियाँ भी है। यहीं पर कुब्जा कुंड है। उस नगर से थोड़ी दूर खुजा ग्राम के पास नर्मदा जी का साथ कुब्जा नदी का संगम हुआ। इसे बिल्लाम्रक तीर्थ कहा जाता है। पुराण प्रसिद्ध ऋषि दधीचि का यह निवास स्थान है। द्वीप में बिल्लो मृतेश्वर भगवान की मंदिर भी प्रतिष्ठित है। कहानी है कि मालव का सुल्तान बन बहादुर शाह की स्त्री रूपमती का गुरुजी इस तीर्थ में निवास करते थे। यहाँ एक लैंप जलता था जिसकी रोशनी 18 माइल दूर की पांडवगढ़ से दिखाई देता था। रूपमती प्रतिदिन उसे देखती थी।
ये सच है कि झूठा है वो मुझे मालूम नहीं। वह डाकघर, पाठशाला, अस्पताल इत्यादि है। खलघाट से धर्मपुरी तक पक्की सड़क भी है। আকাশে চাঁদ উঠেছে। বড় বড় গাছের আড়ালে অন্ধকার জমাট বেঁধে থাকলেও ফিকে জ্যোৎস্নার আলো বনভূমিতে ঠিকরে পড়ায় পথ চলতে বিশেষ কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, অনেকক্ষণ আমরা পথ হেঁটেছি, এবার আমাদের পরিক্রমায় বিরাম দিতে হলো। তাই এখানে আজকের মতো এপিসোড শেষ করলাম। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।